সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারটি দেখে নিই। দেখো, প্রথমে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নিই। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 70 নম্বর এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, প্রথমে দেখো 6টি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের। এগুলো পাটিগণিত থেকে থাকবে 2টি প্রশ্ন, বীজগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, আর জ্যামিতি থেকে থাকবে 2টি প্রশ্ন। এরপর তোমাদের 2 নম্বর মানের 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 7 দুগুণে 14 নম্বর। এই 7টি প্রশ্ন পাটিগণিত থেকে 3টি থাকবে, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপর হচ্ছে পাটিগণিত থেকে তোমাদের 5 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টির উত্তর লিখতে হবে। এরপর দেখো বীজগণিত থেকে 6টি প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বর মানের, 3 6 18 নম্বর। এই প্রশ্নগুলো তোমাদের অধ্যায় 4 5 6 12 19 আর 22, ঠিক আছে, এই সমস্ত অধ্যায়গুলি থেকে দেওয়া থাকবে। প্রত্যেকটির 2টি করে দেওয়া থাকবে আর কি, প্রতিটা অধ্যায় থেকে সেই 2টির মধ্যে একটি করে উত্তর তোমাদের করতে হবে, ঠিক আছে। 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 6 18 নম্বর। এরপর তোমাদের থাকবে জ্যামিতি থেকে, দেখো 2টি হচ্ছে 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ঠিক আছে, এইগুলো থেকে থাকবে 3টি দেওয়া থাকবে, 2টি করতে হবে। আর হচ্ছে তোমাদের 3 তারিখে 9 নম্বর থাকবে 2টি, 3টি প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বর মানের। এগুলো হচ্ছে সর্বসমতা, সামান্তরিক সরলরেখা, ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, চতুর্ভুজের শ্রেণীবিভাগ, প্রতিসাম্য, এই 5, ঠিক আছে। এখানে যে 5টির তোমাদের রয়েছে, 5টির মধ্যে এই 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 3টির উত্তর করতে হবে, ঠিক আছে, 2টি এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর রাশি বিজ্ঞান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানের, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নে কিন্তু কোশ্চেন করা হবে তোমাদের থার্ড ইউনিট টেস্টে বা ফাইনাল পরীক্ষায়। ওকে, 70 নম্বরের। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটা প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করে দেবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো 1 নম্বরে দেখে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন প্রথমে রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একে রয়েছে কোন ত্রিভুজের বাহু সংখ্যা 5 হলে কর্ণ সংখ্যা কত। তো কোন ত্রিভুজের বাহু সংখ্যা 5 হলে কর্ণ সংখ্যা হবে 3, ঠিক আছে। বাহু সংখ্যা যা হবে তার কর্ণ সংখ্যা তার থেকে 2টি কম হয়, ঠিক আছে। এরপর 2 নম্বর দেখে 840 গ্রামের 40% কত গ্রাম। এটা কিভাবে বের করবে, 840 গুণ 40% মানে 40-এর তলায় 100 হবে, ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করবে। কাটাকুটি করলে কি হবে, এখানে 2টো শূন্য কেটে দাও, এখানে উপরে 2টো শূন্য কেটে যাবে। আর 84 গুণ 4, তো 84 আর 4 গুণ করলে হচ্ছে 336 গ্রাম। এটা চলে আসছে আমাদের উত্তর। এরপর দেখো 3 নম্বর দেখে 36 কিমি পার ঘন্টা সমান সমান ড্যাশ মিটার পার সেকেন্ড। তো 36 কিমি পার ঘন্টা যেটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, ঠিক আছে, শূন্যস্থানে। তো কি হবে, 36 কিমিটাকে যদি মিটার করি কি হবে, 1000 দিয়ে গুণ, অর্থাৎ 36-এর পরে 3টে শূন্য হবে। আর ঘন্টাটাকে যদি আমরা সেকেন্ড করি 60 × 60 হবে। এবার কাটাকুটি করতে হবে, ঠিক আছে। আমরা এটাকে ভেঙে নিই, তারপর কাটাকুটি করছি, সুবিধা হবে। 36টাকে 6 6 36, তার পাশে 1000 লিখলাম, আর নিচে 60 × 60 আছে। তো এখানে একটা 2টো শূন্য কেটে দেবো, এখান থেকে 2টো শূন্য যদি কেটে দিই, উপরে শুধুমাত্র থাকবে 10, ঠিক আছে। আর নিচে 2টো 6, উপরে 2টো 6 কেটে যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র 10 থাকছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা কি লিখবো, 36 কিমি পার ঘন্টা সমান সমান 10 মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে বসবে কি 10। পরের প্রশ্ন 4 নম্বর দেখে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। উত্তর লিখবে ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। নেক্সট দেখো 5 নম্বর দেখে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 4a + 8 একক হলে বাহুর দৈর্ঘ্য কত। তো কিভাবে বের করবে বাহুর দৈর্ঘ্য, এটা দেওয়া আছে কি, পরিসীমা দেওয়া আছে 4a + 8 দেওয়া আছে। তো পরিসীমা থেকে যদি আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই বর্গক্ষেত্রে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। আমরা ভাগ 4 লিখলাম। এবার দেখো এটাকে আমরা এখান থেকে 4a + 8, এখান থেকে 4 কমন নিলাম, তো a + 2 থাকছে। এই 4 4 কেটে গিয়ে থাকবে কত, a + 2 একক। এটা হচ্ছে এই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হবে। 6 নম্বর দেখে x = 2 আছে, y = -1 হলে x/2 + y সমান কত। তো x/2 + y সমান কি হবে, x এর মান দেওয়া আছে 2, তো x এর জায়গায় 2 বসালাম, y এর মান দেওয়া আছে কত, -1, নিচে 2 আছে 2 বসালাম, প্লাস y এর মান -1। এবার কি হবে, উপরে 2 2 কেটে গিয়ে 1 হচ্ছে, আর প্লাস মাইনাসে -1, তো -1 + 1 কেটে গিয়ে কি হবে 0, অর্থাৎ এটার আমাদের মান হবে x+2 + x/2 + y সমান হচ্ছে 0। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে প্রশ্নের মান 2 করে 7টি প্রশ্নের জন্য 14 নম্বর দেওয়া আছে। দেখো 1 নম্বর দাগে
এখানে দেওয়া আছে 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, দুটি বর্গের অন্তররূপে মানে বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে দুটি বর্গের। তো 44টাকে আমরা প্রথমে ভেঙে নেব, 22 গুণ 2, 22 আর 2 গুণ করলে কত হয় 44 হয়, ঠিক আছে। অর্থাৎ এ বি এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা এটাকে আমরা লিখবো। এ বি এর ফর্মুলা কি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তো সেই হিসাবে আমরা 22টাকে এ ধরবো আর 2টাকে বি ধরে এই ফর্মুলা লিখবো, ঠিক আছে। এটাই হয়ে গেল আমাদের 44টাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। নেক্সট 2 নম্বর দেখে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলা হচ্ছে এর বর্গমূল নির্ণয় করো। তো এটার বর্গমূল কি হবে, বর্গমূল হচ্ছে 0.016 হবে, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বরে দেখে মান নির্ণয় করতে হবে এটার, ঠিক আছে। এটার মান নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আমরা অঙ্কটাকে লিখলাম, এরপর 3 ইন্টু কি আছে 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 হবে, আর এখানে 11 মধ্যে কি দেওয়া আছে 0 দেওয়া আছে। তো কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তো সেটার মান 1 হয়। এবার নিচে 21 আছে, 21টাকে ভেঙে নিলাম, 3 7 21 গুণ 7। এবার দেখো নিচে দুটো 7 কাটছি, উপরে দুটো 7 কাটছি, নিচে একটা 3 উপরে একটা 3 কেটে যাবে, থাকবে কত 1। সুতরাং আমাদের এটা মান হয়ে যাবে 1। এরপর দেখো 4 নম্বর দেখে সরল করতে হবে এখানে, ঠিক আছে। এই রাশিটা সরলতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এটাকে লিখবো, লেখার পর কি করবো, প্রথমে গুণগুলো করে নেব, ঠিক আছে। কি হবে, এ বি হবে আর মাইনাস এ সি হবে, তারপর এ বি দিয়ে গুণ করবো বি সি, আর এ মাইনাস মাইনাসে প্লাস, তো এ বি হবে, ঠিক আছে। এরপর এ সি দিয়ে এ গুণ করবো, কি হবে এ সি হবে, মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস বি সি, ঠিক আছে। এবার যোগ বিয়োগগুলো করবো, এখানে এ বি আছে আর এখানে এ বি আছে, দুটোই প্লাস আছে, তো প্লাস 2 এ বি হবে, আর মাইনাস এসি আর এই মাইনাস এসি মাইনাস 2 এসি হবে, আর মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, থাকছে আমাদের হচ্ছে 2 এবি মাইনাস 2 এসি। এখানে আমরা 2 এটা যদি কমন নিই তাহলে কি ভেতরে আমাদের কি থাকবে, ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস এসিটা থাকে, থেকে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের সরলতম মান। দেখো পরের অঙ্ক 5 নম্বর দেখে, একটি আধুলি একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। তো একটি আধুলি মানে হচ্ছে কত 50 পয়সা, একটি টাকা মানে 100, আর একটি 2 টাকার মুদ্রা মানে হচ্ছে কত 200 পয়সা। তো 50:100:200। তো এগুলোকে যদি আমরা কাটাকুটি করে দিই 1:4 হবে, ঠিক আছে। এটার অনুপাত হচ্ছে 1:2:4। 7 নম্বর দেখে এখানে দেওয়া আছে, দেখো 8x² প্লাস 50y² কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, ঠিক আছে। এটা কিভাবে করবো, দেখো এখানে 2x প্লাস 5y এর হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম এটা, ঠিক আছে। 6 নম্বর দেখে, একটি সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি ও মাত্রা ড্যাশটি, ঠিক আছে। এখানে শূন্য স্থানে কি হবে সেটা বসাতে হবে। তো এখানে একটি সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 60 ডিগ্রি এবং মাত্রা হবে 6টি। এরপর দেখো 3 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 18 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ অতিক্রম করলো, সুড়ঙ্গের দৈর্ঘ্য কত নির্ণয় করো। এটা কিভাবে করবে, প্রথমে দূরত্ব লিখবে মিটারে আর সময় হচ্ছে সেকেন্ডে। তো প্রথমে কি বলা হয়েছে, ঘন্টায় 48 কিমি যায়, 48 কিমি সেটাকে মিটার করলে কি হবে 48 পরে 3টি শূন্য হবে, আর ঘন্টায় মানে কি এটাকে আমরা সেকেন্ডে করবো 60x60, ঠিক আছে। অর্থাৎ 48,000 মিটার যেতে সময় লাগে 60x60 সেকেন্ড। এবার আমাদের কি হবে না 18 সেকেন্ডে ট্রেনটি একটা পাহাড়ের যে সুড়ঙ্গ সেটাকে অতিক্রম করলো। তো 18 সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কি করবো, এখানে 18 লিখবো আর এর দূরত্ব আমাদের বের করতে হবে। তো এখানে সময়ের সঙ্গে দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, যদি সময় আমাদের বাড়ে দূরত্ব বেড়ে যাবে, ঠিক আছে, দূরত্ব বাড়লে সময় বাড়বে। তাহলে আমরা কি করব, এখানে দূরত্ব আমরা বের করতে হবে আমাদের। তো 48,000 গুণ, যেহেতু সরল সম্পর্ক পেলাম সেহেতু আমরা কি করবো 18টা উপরে যাবে আর 60x60টা নিচে চলে আসবে, ঠিক আছে। এবার আমরা কি করবো কাটাকুটি করে দেবো। 48টাকে প্রথমে ভেঙে নিচ্ছি, 6×8=48, তার পাশে 1000 লিখলাম, আর উপরে 18টাকে 3×6=18 এভাবে ভাঙলাম। এবার কাটাকুটিগুলো করে দিচ্ছি। দেখো উপরে যদি আমরা একটা এই দুটো শূন্য কেটে দিই, এখানে দুটো শূন্য কেটে দেবো, থাকবে কত 10, ঠিক আছে। এখানে একটা 6 একটা 6 এই একটা 6 এই একটা 6 কেটে দেবো, থাকছে আমাদের এই 8 আর 3×3=8 24, আর এখানে একটা শূন্য ছিল অর্থাৎ 240 হয়ে গেল, ঠিক আছে। এবারে আর ট্রেনটা কি হয়েছে 18 মিটারে 18 সেকেন্ডে 240 মিটার পথ কিন্তু গেল। তো এই 240 মিটার যে পথ সেটা কিন্তু ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা গেছে প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য গেছে। তো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সুতরাং 100 মিটার আমাদের এখানে বাদ দিতে হবে। অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য 240 মাইনাস হচ্ছে 100 সমান 140 মিটার, এটা হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। 2 নম্বর থেকে, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 4900 বর্গমিটার, প্রতি মিটারে
3.5 টাকা করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? দেখো এটা কিভাবে করবো, প্রথমে বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 4,900 বর্গমিটার। ওকে, এটার আমরা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য একটা বের করব। বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এটার বর্গমূল নির্ণয় করতে হবে, তো এটার বর্গমূল হবে 70 মিটার। এবার বর্গাকার জমিটির পরিসীমা বের করবো, 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে, 4 7 28 অর্থাৎ 280 মিটার হয়ে গেল। এবার বলা হয়েছে কি বেড়া দিতে কত খরচ হবে, 3.5 টাকা হিসাবে। তো লিখবো আমরা অতএব জমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে হচ্ছে 280 মিটার হচ্ছে এটার পরিসীমা পেলাম, গুণ 3.5 অর্থাৎ 980 টাকা খরচ হবে, ঠিক আছে, বেড়া দিতে। এরপর 3 নম্বরে দেখেন একটি বন্যা ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? দেখো সমস্যাটা আমরা প্রথমে করবো, এটা লোক সংখ্যা, এটা হচ্ছে খাবারের পরিমাণ অর্থাৎ দিন, ঠিক আছে। প্রথমে কত খাবার, প্রথমে হচ্ছে লোক সংখ্যা কত ছিল, 4,000 জন ছিল। এই 4,000 জন লোকের 190 দিনের খাবার ছিল, কিন্তু তারা 30 দিন অলরেডি খেয়ে নিয়েছে। তো 30 দিন খেয়ে নেওয়ার পর এখন তাদের খাবার কত আছে, 190 থেকে 30 বিয়োগ দিতে হবে, সুতরাং 160 দিনের খাবার আছে। এবার কি হলো, 800 জন লোক চলে গেল। তো 800 জন চলে যাওয়ার পরে কত এখন লোক আছে, 3200 জন লোক থাকবে। 4,000 থেকে 800 বিয়োগ দিলে থাকছে কত, 3200 জন লোক থাকছে। এবার এই খাবারটা যদি এই 3200 জন লোক খায় তাহলে কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। তো লোক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক রয়েছে, ঠিক আছে। অর্থাৎ যদি লোক সংখ্যা বেড়ে যায় খাবারের পরিমাণ কি হবে, দিন সংখ্যা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো দেখো খাবারের পরিমাণ অর্থাৎ দিন আমরা এটাকে বের করব। তো 160 আমরা লিখলাম, এবং এটা যদি ব্যস্ত সম্পর্ক পেয়েছে যেহেতু, সুতরাং আর 4,000টা উপরে থাকবে আর 3200টা আমাদের নিচেই থাকবে। এবার এটাকে কাটাকুটি করতে হবে। আমরা কি করব, 160টাকে একটু ভেঙে নিচ্ছি, এখানে 8 দুগুণ 16 গুণ 10, আর উপরে দেখো 2 দুগুণ 4, তার পাশে 1000 লিখলাম। আর এই 32টা 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তার পাশে 100 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কেটে দিই, এখানে দুটো শূন্য কাটবো, উপর থেকে এই দুটো শূন্য কেটে দেবো, থাকছে কত 10 আর 10 থাকবে, এখানে দুটো 2, এখানে দুটো 2, এখানে একটা 8, এখানে একটা 8 কেটে যাবে। তো থাকবে আমাদের হচ্ছে শুধুমাত্র 2 গুণ হচ্ছে 100 থাকবে, ঠিক আছে, অর্থাৎ 200। এটা হচ্ছে আমাদের উত্তর লিখবো অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের 200 দিন চলবে, ঠিক আছে, বাকি খাদ্যে তাদের 200 দিন চলবে। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো এখানে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তো প্রথমে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের যোগ করে দিতে হবে, যোগফল এটা হবে 5.0625, ঠিক আছে। অতএব 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? যোগফলটা আমরা এটা পেয়েছি, ঠিক আছে। এবার এটার বর্গমূল নির্ণয় করতে হবে। এটার বর্গমূল হচ্ছে 2.25 মিটার, ঠিক আছে, অর্থাৎ এটার বাহুর দৈর্ঘ্য হবে 2.25 মিটার, নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হবে। নেক্সট 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে প্রশ্নের মান দেখো 3 নম্বর করে 3, 6, 18 নম্বর। নাম্বার 1 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 4xy হলে প্রমাণ করে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান সমান 14 x স্কয়ার y স্কয়ার। ওকে, দেখো এটা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই অংশটা লিখলাম, ঠিক আছে, x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4। ওকে, এটাকে x স্কয়ার হোল স্কয়ার আর y স্কয়ার হোল স্কয়ার লিখবো। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম এটা, তো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেই হিসাবে আমরা এটাকে লিখলাম। এবার কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান দেওয়া আছে কত, 4xy, তো তার জায়গায় আমরা 4xy লিখলাম, মাথায় স্কয়ার দিলাম, মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। এটা 4 থেকে 16x স্কয়ার y স্কয়ার হয়ে গেল, মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। এবার 16x স্কয়ার y স্কয়ার থেকে 2x স্কয়ার y স্কয়ার বাদ দিলে কত থাকবে, 14x স্কয়ার y স্কয়ার। সেটা আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং দেখো আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে এখানে দেওয়া আছে x প্লাস y সমান 9, x মাইনাস y সমান 5 হলে এই রাশিটার মান কত সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, দেখো এখানে আমরা সরাসরি উত্তরটা তোমাদের করে দিয়েছি। এটার উত্তর হবে 53, তার নিচে হবে 28, ঠিক আছে, এটা হবে এর মান। এরপর 3 নম্বর দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই রাশিটার সম্পূর্ণ রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো 3x প্লাস y মাইনাস z, x মাইনাস y মাইনাস z, এটা হবে উৎপাদক। 4 নম্বর দেখে এটার সমাধান করতে হবে, ঠিক আছে, অর্থাৎ x এর মান এখান থেকে আমাদের বের করতে হবে। তো কি করব, প্রথমে অঙ্কটা যেভাবে আছে সেভাবে লিখবো। এবার লেখার পর প্রথমে 2x বাই 3 আছে, এবার সমান সমান ডান দিকে কি ছিল 3x বাই 8, সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো সমান চিহ্ন, তাহলে কি হবে, এটা এখানে মাইনাস হয়ে যাবে যেহেতু এদিকে প্লাস ছিল। ওকে, তারপর 7 এর 12 যেটা ছিল সেটা সমান চিহ্নের ডান দিকে আমরা লিখবো।
এবার দেখো এটাকে আমরা ভগ্নাংশের যেটা যোগফল যেভাবে করা হয় সেভাবে করবো। 3 আর 8 লসাগু 24 হয়, তো 24 লিখলাম। এবার 8 এই 24 কে 3 দিয়ে ভাগ করো, 3 8 24, আর এই 2 দিয়ে গুণ করো, 8 2 16, তো 16x হবে। আর এটা কি হবে, 3 8 24, 3 থেকে 9x সমান সমান 7 12। এবার ওর 16x থেকে 9x বিয়োগ করছি, কত হবে 7x, নিচে 24 সমান সমান 7 12, ঠিক আছে। বা দেখো এখানে আমরা 7 এই 7 কেটে যাবে, আর এখানে 12 দিয়ে 24 কে গেলে 2 হবে, ঠিক আছে। বা x/2 সমান সমান 1 হবে, সুতরাং x সমান সমান হচ্ছে 2, অর্থাৎ x এর মান আমরা কি পেলাম, 2 পেলাম। এবার 5 নম্বর দেখে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করে, এটার ক্রমিক গুণফল নির্ণয় করতে হবে। নির্ণয় গুণফল আমাদের হবে 1 - 81x⁸, এটা হবে গুণফল। 6 নম্বর দেখে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে রাম ও শ্যামের বয়সের অনুপাত 3:4, যদি দুজনের বয়স মোট বয়স 21 বছর হয়, তবে 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো ধরি রামের বয়স x বছর, এবার তাদের দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 21 বছর, তাহলে শ্যামের বয়স কত হবে, 21 - x হবে, ঠিক আছে। এবার শর্তানুসারে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে শর্তটা কি হবে, x = 21 - x = 3:4 হবে। এবার আমরা লিখছি x/21 - x = 3/4, ঠিক আছে। দেখো কোনাকুনি গুণ করছি আমরা, এখানে এই 4x হবে, আর এদিকে কি হবে, 3 আর 21 63, ঠিক আছে, বিয়োগ 3x, তো 4x আর এই 3x যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 7x হয়ে যাবে, 7x সমান সমান 63, তাহলে x সমান সমান কি হবে, 7 × 63 9, তো x এর মান আমরা পেলাম কত, 9, অর্থাৎ আমরা কি ধরেছিলাম, ধরি রামের বয়স ধরেছিলাম x বছর, সুতরাং আমরা রামের বয়স পেলাম কত, 9 বছর, তো লিখবো বর্তমানে রামের বয়স 9 বছর, আর বর্তমানে শ্যামের বয়স কত, 21 - x, অর্থাৎ 21 - 9 হবে সমান সমান 12 বছর। এবার বলা হয় যে 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো 4 বছর পরে রামের বয়সও 4 বছর বেড়ে যাবে, শ্যামের বয়সও 4 বছর বেড়ে যাবে, অর্থাৎ 9 এর সঙ্গেও 4 যোগ হবে এবং 12 এর সঙ্গেও 4 যোগ হবে, সুতরাং এই সবগুলো 9 + 4 + 12 + 4 এগুলো যোগ করলে আমাদের হচ্ছে 29 বছর, ঠিক আছে, অর্থাৎ 4 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 29 বছর। 5 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 × 8 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 এ দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহু দুটির প্রত্যেকটি আর 5.8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। 2 এ দেওয়া আছে একটি রম্বস আরও এডি অঙ্কন করো যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি, কেবলমাত্র অঙ্কন চিহ্ন এখানে দিতে হবে। 3 নম্বর জায়গায় এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি সমান 4 সেমি, বিসি সমান 3 সেমি, সিডি সমান 5 সেমি, ডিএ সমান 5 সেমি, বিডি সমান 6.5 সেন্টিমিটার। ওকে, এখানে 3টি তোমাদের দেওয়া আছে, এগুলো অঙ্কন করতে হবে 2টি তোমাদের এখান থেকে, ঠিক আছে, অঙ্কনগুলো তোমরা দেখে নেবে বই থেকে। এবার দেখো 6 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 লিখে 9 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে চিত্র সহ সংজ্ঞা লেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে, যে ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। যেমন এটা হচ্ছে এর যে বিপরীত বাহু, এই বাহুটা আর এই বাহুটা এরা পরস্পর সমান, ঠিক আছে। এরপর ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখতে হবে। তো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি, 1 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। এবার কোণ কোণ বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এবার বাহু বাহু অর্থাৎ এস 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 সাইড সাইড সাইড, ঠিক আছে, 3টি এস। আর হচ্ছে সমকোণ অতিভুজ আর বাহু, এগুলো হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত। 3 নম্বর দেখো পাশের চিত্র থেকে নিম্নলিখিত কোণগুলি উল্লেখ করো। এখানে দেওয়া আছে এক জোড়া একান্তর কোণ, এক জোড়া বিপরীত কোণ, এক জোড়া অনুরূপ কোণ। এই যে চিত্রটা দেওয়া আছে এখান থেকে আমাদের এক জোড়া একান্তর কোণ দেখাতে হবে, এক জোড়া বিপরীত কোণ দেখাতে হবে, এক জোড়া অনুরূপ কোণ দেখাতে হবে। তো প্রথমে আমরা একান্তর কোণগুলো দেখাচ্ছি। একান্তর কোণ কোনগুলো, কোণ এজিএইচ, যে কোণ এজিএইচ, ঠিক আছে, এই কোণটার একান্তর কোণ হচ্ছে কোণ জিএইচডি, ঠিক আছে, অর্থাৎ কোণ এই যে জিএইচডি, এই কোণটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা। আর কোণ বিজিএইচ, বিজিএইচ, ঠিক আছে, এই যে এই কোণের একান্তর কোণ হচ্ছে কোণ জিএইচসি, অর্থাৎ জিএইচসি, এই কোণটা একান্তর কোণ দেখালাম। এবার দেখাতে হবে কি বিপ্রতীপ কোণ, কোণ এজিই, যে এজিই এটার বিপরীত কোণ আমাদের কোনটা হবে, কোণ এইচজিবি, যে এইচজিবি, এই কোণটা, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, বিপরীত কোণ। আর হচ্ছে কোণ এজিএইচ, এর বিপরীত কোণ হচ্ছে কোণ ইজিবি, এই কোণটা। এবার দেখাতে হবে আমাদের অনুরূপ কোণ। অনুরূপ কোণ কোনগুলা, কোণ ইজিবি, ওকে, কোণ ইজিবি, এই যে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে কোণ জিএইচডি, কোণ জিএইচডি, এই কোণটা, ঠিক আছে। এরপর কোণ বিজিএইচ, কোণ বিজিএইচ, এই যে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে
কোণ ডিএইচএফ, ডিএইচএফ এই কোণটা, এভাবে কিন্তু এগুলোকে দেখাতে হবে কোনটা একান্তর, কোনগুলো অনুরূপ কোণ, কোনগুলো বিপরীত কোণ। পরের প্রশ্ন 7 নম্বর দেখে সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য নিচের টেবিলে দেওয়া হলো, এই স্তম্ভ দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো এখানে দেওয়া আছে খেলা ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। ঠিক আছে, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 12, 14, 8, 11 আর 10, আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 14, 16, 10, 12 আর 8। এই তথ্যগুলোকে নিয়ে আমাদের একটি দ্বিস্তম্ভ লেখচিত্র আঁকতে হবে। তো দেখো দ্বিস্তম্ভ লেখচিত্রটা এভাবে আঁকতে হবে। দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে, ক্রিকেট খেলাগুলো আমরা লিখছি এখানে, ক্রিকেট, এটা হচ্ছে ফুটবল, এটা সাঁতার, এটা হকি, এটা হচ্ছে খোখো। এবার এখানে আমরা যে লাইনগুলো টেনেছি 0 থেকে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এরকম করে। এই যে স্তম্ভ, সবুজ রঙের যে স্তম্ভ সেটা আমরা নিয়েছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, আর যে লাল বা গেরুয়া রঙের যে স্তম্ভ এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। তো প্রথমে দেখো ক্রিকেটে হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 12 জন। সুতরাং এখানে ক্রিকেটে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর 12 পর্যন্ত স্তম্ভ আমরা এঁকেছি। এরপর হচ্ছে 14 জন হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। তো অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা এই 14 পর্যন্ত লাইন স্তম্ভ হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে ফুটবলের ক্ষেত্রে 14 জন, তো 14 পর্যন্ত আঁকলাম। ঠিক আছে, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর ক্ষেত্রে। আর অষ্টম শ্রেণীর হচ্ছে 16 জন, তো 16 পর্যন্ত আঁকতে হবে। এরপর সাঁতারের ক্ষেত্রে 8 জন রয়েছে সপ্তম শ্রেণী, তো 8 পর্যন্ত স্তম্ভ আঁকতে হবে। আর 10 হচ্ছে আমাদের অষ্টম শ্রেণী, তো 10 পর্যন্ত স্তম্ভ আঁকতে হবে সাঁতারে। আর হকিতে সপ্তম শ্রেণীর 11 জন, অর্থাৎ 10 আর 12 মাঝামাঝি আমরা দেবো। ঠিক আছে, স্তম্ভ আঁকবো। আর 12 জন হচ্ছে অষ্টম শ্রেণী, তো অষ্টম শ্রেণীর ক্ষেত্রে আমরা 12 পর্যন্ত স্তম্ভ আঁকবো। আর খোখো 10 জন হচ্ছে সপ্তম শ্রেণী, তো 10 পর্যন্ত স্তম্ভ আঁকলাম। ঠিক আছে, আর 8 হচ্ছে অষ্টম শ্রেণী, তো অষ্টম শ্রেণী 8 পর্যন্ত আঁকলাম। ঠিক আছে, এইভাবে করে স্তম্ভগুলো এঁকে দেখাতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার তোমাদের গণিত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। ওকে, তো চলো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো নিয়ে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।